হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু আরপিপি এডুকেশন। আরপিপি এডুকেশনের আরও একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের আমরা জিকের যে এমসিকিউ প্র্যাকটিস সেট শুরু করেছিলাম তার মক টেস্ট নাম্বার 6 করব। আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদেরকে এই জিকের এমসিকিউ সেটগুলো করানো হচ্ছে। রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই কোশ্চেনের সেটগুলো তোমাদেরকে হেল্প করবে। তো অবশ্যই ক্লাসগুলো প্রত্যেকটা ফলো করো ডেলি, এবং কতগুলো করে কারেক্ট করতে পারছো, স্কোর কত হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানিও। প্রত্যেক দিন কিন্তু 7টা থেকে এই ক্লাসটা থাকছে তোমাদের। তো ক্লাসগুলো ফলো করার পরে কিন্তু তোমরা একটা খুব ভালো কোশ্চেনের কালেকশন পেয়ে যাবে জিকে কোশ্চেনের। তো অবভিয়াসলি ক্লাসগুলো ফলো করো এবং স্কিপ না করে পুরো ক্লাসটা দেখো। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করে দিও একটু ক্লাসগুলোকে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা প্রেস করে রেখো চ্যানেলের বাকি ক্লাসের আপডেটগুলো পাওয়ার জন্য। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। 1 নম্বর কোশ্চেন দেখো, ম্যাকডোনাল্ডস কে প্রতিষ্ঠা করেছিলেন? কোয়েশ্চেন নাম্বার 1-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, রিচার্ড এবং মরিস ম্যাকডোনাল্ড এই দুজন কিন্তু ম্যাকডোনাল্ডের প্রতিষ্ঠা করেছিলেন। 1940 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে তাঁরা মানে রিচার্ড এবং মরিস ম্যাকডোনাল্ড এই দুজন কিন্তু ম্যাকডোনাল্ডস প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, গাড়ির হেডলাইটে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? কোন মিরর ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অবতল আয়না বা যেটাকে কনকেভ মিরর বলা হয়। গাড়ির হেডলাইটে কনকেভ মিরর ব্যবহার করা হয়। তো বলা হচ্ছে হেডলাইট এবং সার্চ লাইটের ক্ষেত্রে আলোটি বিক্ষিপ্ত হওয়া উচিত নয় এবং এর পরিবর্তে একটি সমান্তরাল রশ্মি হওয়া উচিত, যাতে এটা আরও দীর্ঘতর দূরত্ব কভার করতে পারে। তাহলে কি বলা হচ্ছে, গাড়ির হেডলাইট বা আমরা যে লাইট দিয়ে সার্চ করি সেই সার্চ লাইটের ক্ষেত্রে আলোটা বিক্ষিপ্ত হলে কিন্তু হয় না, মানে চারিদিকে ছড়িয়ে পড়লে হয় না, আলোটাকে একটা ডিস্টেন্স কভার করতে হয় দূর পর্যন্ত, মানে একটা সরল রেখা বরাবর গেলে সেটা ভালো হয়। তো ওই জন্য কিন্তু এই উদ্দেশ্যে কি করা হয়, অবতল আয়না ব্যবহার করা হয়, মানে কনকেভ মিরর ব্যবহার করা হয় এবং আলোর উৎসটিকে এই আয়নার ফোকাসে রাখা হয়, যাতে আলোক রশ্মি প্রতিফলিত হবার পরে সমান্তরালভাবে নির্গত হয়ে অনেকটা দূর পর্যন্ত যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নিচের কোন নদীর তীরে অবস্থিত? তাহলে অস্ট্রিয়ার রাজধানী কি ভিয়েনা, সেটা কোন নদীর তীরে অবস্থিত? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দানিউব নদীর তীরে অবস্থিত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। তো ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী এবং ইউরোপের একটি ঐতিহাসিক শহর। দানিউব নদীর তীরে অবস্থিত ভিয়েনা শহরটা। জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার সদর দপ্তর এই ভিয়েনা শহরে অবস্থিত। আর আন্তর্জাতিক সংগঠনের মধ্যে IAEA এবং ওপেক কিন্তু এই ভিয়েনাতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? সরো অফ বেঙ্গল বলা হয় কোন নদীকে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দামোদর নদীকে বলা হচ্ছে বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল। দামোদর নদ ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া একটা নদী। তাহলে দুটো রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ। এই নদীগর্ভ সমৃদ্ধ সম্পদে পরিপূর্ণ। এই নদী যে বিরাট অববাহিকা তৈরি করেছে, যেখানে বড় বড় খনি এবং শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। তাহলে কি বলা হচ্ছে, এই দামোদর নদীগর্ভ সমৃদ্ধ সম্পদে পরিপূর্ণ, ওই জন্য এখানে কি হয়, এই নদীর অববাহিকাতে বিরাট বিরাট খনি এবং শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। আগে এই নদকে বলা হতো বাংলার দুঃখ, এখনও বলা হয় যদিও। গঙ্গার শাখা হুগলির উপনদী হলো দামোদর। উৎস ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে পালামৌ জেলার টরির নিকট উচ্চগিরি শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে দামোদর নদী। মোহনা হচ্ছে কলকাতার 50 কিলোমিটার দক্ষিণে হুগলি নদীতে মিলে গেছে, দৈর্ঘ্য 592 কিলোমিটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন আর্টিকেলটি ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত? পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আর্টিকেল 76 হচ্ছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত। আর আর্টিকেল 75-এ বলা আছে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ, যে PM এবং যে ইউকম আছে না, সেই প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সম্পর্কে বলা আছে আর্টিকেল 75-এ, এবং বলা আছে যে রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রীকে নিযুক্ত করা হবে। আর আর্টিকেল 78-এ কিন্তু প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলো সম্পর্কে বলা আছে। আর 76-এ আছে অ্যাটর্নি জেনারেল। নেক্সট বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল হলো একটা সাংবিধানিক পদ, এটা একটা কনস্টিটিউশনাল পদ।
অ্যাটর্নি জেনারেল সরকারকে সংবিধান, সাধারণ আইন, আন্তর্জাতিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ দিতে কিন্তু সাহায্য করে। সরকারের পক্ষে আদালতে উপস্থিত থাকেন এই অ্যাটর্নি জেনারেল। বলা যায় অ্যাটর্নি জেনারেল হলো সরকারের আইনগত পরামর্শক। আর্টিকেল 76-এ ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, কোন মুঘল সম্রাট তার রাজত্বকালে নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করেছিলেন? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঔরঙ্গজেব কিন্তু তার রাজত্বকালে নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তো তিনি সঙ্গীত ও নাচ নিষিদ্ধ করেছিলেন কারণ তাদের শরীয়তে এটা খারাপ বলে বিবেচিত ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, ভারতের প্রাচীনতম এখনও টিকে থাকা রক কাট গুহা বারাবার কোন রাজবংশের সময় তৈরি বলে অনুমান করা হয়? তাহলে ভারতের প্রাচীনতম রক কাট গুহা যেটা এখনও টিকে আছে সেটা হচ্ছে গুহা বারাবার। তো সেই বারাবার কেভ কোন রাজবংশের সময় তৈরি হয়েছিল বলে অনুমান করা হয়? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মৌর্য সাম্রাজ্যের আমলে এটা তৈরি হয়েছিল বলে অনুমান করা হয়। বারাবার গুহা ভারতের প্রাচীনতম টিকে থাকা পাথর কাটা গুহা। এটি ভারতের বিহারের গয়া জেলার অন্তর্গত বেলাগঞ্জ ব্লকে অবস্থিত। গয়া হতে 24 কিলোমিটার উত্তরে সম্ভবত মৌর্য সাম্রাজ্যের সময় মানে 322 থেকে 185 খ্রিস্টপূর্ব এই সময়ে এই গুহাটা মানুষের কর স্পর্শ পড়েছিল, মানে মানুষ আবিষ্কার করতে পেরেছিল বা আবিষ্কার করেছিল, তৈরি করেছিল বলতে পারো। এখানে অশোকের কিছু শিলালিপিও পাওয়া গেছে। বারাবার 4টে গুহা পাওয়া গেছে এখানে। বারাবারের 4টে গুহা এবং নাগার্জুনের 3টে গুহা নামক যমজ পাহাড়ে কিন্তু এই গুহাসমূহগুলো অবস্থিত। মানে বারাবারের 4টে গুহা এবং নাগার্জুনের 3টে গুহা, এই যমজ পাহাড় দুটো, বারাবার পাহাড় আর নাগার্জুন পাহাড়, মানে বারাবারে 4টে গুহা পাওয়া গেছে আর নাগার্জুনে 3টে গুহা পাওয়া গেছে। এই দুটো যমজ পাহাড়ে কিন্তু এই গুহাগুলি অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ভাংরা ও গিদ্দা নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাঞ্জাব। তো ভাংরা হলো একটা জনপ্রিয় লোকনৃত্য পাঞ্জাবের, যেটা সাধারণত পুরুষরা নাচে, আর মহিলারা যখন এই সেম নাচ নাচে তখন তাকে বলা হয় গিদ্দা। তাহলে একই নাচের দুটো ফর্ম, একটা পুরুষদের জন্য একটা মহিলাদের জন্য। পুরুষরা নাচলে ভাংরা, মহিলারা নাচলে গিদ্দা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, 4টি বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। প্রাচীনতম বেদ মানে ঋগ্বেদে 1028টি স্তোত্র রয়েছে এবং 10,600টি শ্লোক রয়েছে, 10টা মণ্ডল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, কুদ্রেমুখ পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটকে অবস্থিত কুদ্রেমুখ পর্বতমালা। তো কুদ্রেমুখ পর্বতমালাটা কর্ণাটকের চিক্কামাঙ্গালুর জেলায় অবস্থিত একটা পর্বতমালা। কন্নড় ভাষায় এই অর্থ, মানে এর অর্থ, এই কুদ্রেমুখের অর্থ হচ্ছে ঘোড়ার মুখ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, হাফ দ্য নাইট ইজ গন উপন্যাসটি কে লিখেছেন? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অমিতাভ বাগচি। এই উপন্যাস হাফ দ্য নাইট ইজ গন 2019 সালের দক্ষিণ এশীয় সাহিত্যের ডিএসসি পুরস্কার জিতেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, লিঙ্গরাজ মন্দিরটি কোথায় অবস্থিত? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির। তো বলা হচ্ছে লিঙ্গরাজ মন্দির পূর্ব ভারতীয় রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম। মন্দিরটি শিব এবং বিষ্ণুর মিলিত রূপ ও হরিহরের নামে উৎসর্গীকৃত। মন্দিরটি ভুবনেশ্বরের সবথেকে গুরুত্বপূর্ণ ভূস্থাপনা এবং প্রধান পর্যটন স্থান। মন্দিরটি 11 শতকের মধ্যে নির্মাণ করেছিলেন সোমবংশীয় রাজা যযাতি কেশরী, মতান্তরে গঙ্গবংশীয় রাজা কেশারিশ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, নিম্নের কোন রোগটির জন্য হাড় বিকৃত হয়ে যায়? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রিকেটের জন্য কিন্তু হাড় বিকৃত হয়ে যায়। তো রিকেট হলো একটা শারীরিক অবস্থা যার ফলে শিশুদের হাড়গুলো নরম ও দুর্বল হয়। উপসর্গগুলো কী কী দেখো, পা বাঁকা, শরীরের বৃদ্ধি থেমে যায়, হাড়ের যন্ত্রণা হয়, কপাল বড় হয়ে যায় এবং ঘুমের ব্যাঘাত ঘটে। ভিটামিন ডি এর অভাবে এই রিকেট রোগটা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, বুকলেস ইন বাগদাদ বইটির রচনা কে?
14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শশী থারুরের লেখা এই বইটা বুকলেস ইন বাগদাদ। বইটি হলো পূর্বে প্রকাশিত নিবন্ধ, বইয়ের পর্যালোচনা এবং লেখকদের কলামগুলির সংগ্রহ একটা বিষয়। বইটি 2005 সালে প্রকাশিত হয়েছিল এবং এটা লিখেছিলেন শশী থারুর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, করোনা ভাইরাস সংক্রমিত এলাকায় সরকার থেকে কোন রাসায়নিক স্প্রে ছড়ানো হচ্ছিল? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোডিয়াম হাইপোক্লোরাইটের স্প্রে ছড়ানো হচ্ছিল যেসব জায়গাগুলো করোনা সংক্রমিত হয়েছিল। তো বলা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে NaClO। এটি একটি সোডিয়াম ক্যাটায়ন মানে Na+ এবং হাইপোক্লোরাইট অ্যানায়ন মানে Cl- নিয়ে গঠিত একটা যৌগ। এটাকে হাইপোক্লোরাস অ্যাসিডের সোডিয়াম লবণ বলা হয়। জলে দ্রবীভূত অবস্থায় এটি সাধারণত ব্লিচ বা তরল ব্লিচ নামে পরিচিত। ব্যবহারিক এবং রাসায়নিকভাবে ক্লোরিন থেকে সোডিয়াম হাইপোক্লোরাইডকে পাওয়া যায়। কীটনাশক এবং ব্লিচিং এজেন্ট হিসাবে সোডিয়াম হাইপোক্লোরাইডকে বহুল পরিমাণে ব্যবহার করা হয়। ওকে, তো চলো, এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং কতগুলো করে কারেক্ট করতে পারছো, কত স্কোর হচ্ছে আমাকে জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নোটিফিকেশন বেলটা প্রেস করে রেখো চ্যানেলের বাকি ক্লাসগুলোর আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য এবং একটু শেয়ার করে দিও ক্লাসগুলোকে সবার সাথে। PDF ডাউনলোড করতে ইচ্ছুক হলে আমাদের RPP এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, ডেসক্রিপশন বক্সে কিন্তু দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে। টাটা।